নমস্কার আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। আর গত ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে ক্লাস 8-এরই ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন সংক্রান্ত চ্যাপ্টারের প্রশ্নোত্তর। তো ওখানে আমি কিছু শর্ট কোশ্চেন আলোচনা করেছিলাম এবং কিছু এক কথায় আলোচনা করেছিলাম প্রশ্নোত্তর, এবং তার মধ্যে ছিল দুটো রচনাধর্মী প্রশ্নোত্তর। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তারপরে আরও কিছু কিছু ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্নোত্তর যেগুলো তোমাদের সামনের পরীক্ষাতে আসতে পারে প্রশ্নোত্তরগুলো। তো তোমাদেরকে অনুরোধ করব, এর আগেও বলেছিলাম যে এই ইতিহাস, বাংলা, ভূগোল এই পড়াগুলো কিন্তু প্রায় গল্প আকারেই, কিন্তু তোমরা যদি পড়ো তোমাদের কিন্তু খুব ভালো মতো মনে থাকবে। তো তো আর তোমরা যারা হয়তো ভাবছো যে কোন প্রশ্নের উত্তর কতটা লিখতে হবে, তারা হয়তো বুঝে উঠতে পারছো না, তো তাদের উদ্দেশ্যেই আজকের এই প্রশ্নোত্তরের পর্বটা নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পরের থেকে। চলো আজকে দেখো 4 নম্বরের প্রশ্নটা দেখে নাও, রচনাধর্মীর প্রশ্ন। এর আগে 3 নম্বর পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো, জাতীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার ওপর কোন কোন বিষয় ছাপ ফেলেছিল বলে তোমার মনে হয়? তো দেখো, এটা যেহেতু একটু বড় প্রশ্ন, হয়তো তোমাদের 10 নাম্বার বা 8 নাম্বারের মার্কসে আসতে পারে, তো সেই হিসেবে তোমাদের কিন্তু উত্তরটাও কিন্তু তেমনভাবেই লিখতে হবে। তো ভুলভাল লিখে দিলে কিন্তু তোমরা তেমন মার্কস পাবে না। হয়তো খুব মেরে কেটে 1 বা 2 নাম্বার বা 3 নাম্বার হয়তো তেমন পেতে পারো, কিন্তু ভালো করে লিখতে পারলে তোমরা কিন্তু ফুল মার্কস হয়তো 10-এ 10 বা যেটা 12-তে 12, মানে ফুল মার্কস কি কিন্তু কিন্তু পেতে পারো। যে অনেকে ভাবে যে ফুল মার্কস পাওয়া যায় না ইতিহাস, ভূগোল বা তোমাদের এ, বাংলাতে, কিন্তু তাদের কিন্তু এগুলো ভুল মনোভাব। তোমরা যদি ঠিকঠাক উত্তর লেখো, ঠিক পয়েন্ট আউট করে লেখো, তোমাদের নাম্বার আটকাতে কেউ পারবে না। চলো তাহলে শুরু করা যাক। উত্তরটা দেখো, ভারতীয় জাতীয়তাবাদের মূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্রের আবির্ভাব হয়েছিল ভারতের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও সুভাষচন্দ্র সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি গ্রহণ না করে তার রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসের পরামর্শে রাজনীতিতে যোগ দেন। তাহলে এখানে দেখে নাও, তাহলে কি নেতাজি সুভাষচন্দ্র বসু একটা ছোট্ট একটা ধারণা দিয়ে দেওয়া হলো যে তিনি কি, তিনি পরীক্ষাতে বসেছিলেন আইসিএস পরীক্ষায় এবং সেখানে চতুর্থ স্থান অধিকার করেছেন, সিভিল সার্ভিসে চাকরি নিলেন না এবং চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে কি হলো, রাজনীতিতে যোগ দিলেন। ব্যাস এইটুকুনি। এইবার যেহেতু সুভাষচন্দ্র বসুর মানে প্রেক্ষাপট চেয়েছে উত্থানের, মানে তিনি ছোট থেকে কিভাবে তিনি রাজনীতিতে এলেন এবং সেটাকে বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে? এইবার দেখো, তিনি এবার অসহযোগ আন্দোলনে যোগদান দিয়েছিলেন, মানে প্রত্যেকটা একটা ছোট ছোট পয়েন্ট আউট করে কিন্তু দেয়া রয়েছে। অসহযোগ আন্দোলনে যোগদান দিয়েছিলেন, যে গান্ধীজি দ্বারা পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্রের পথ চলা শুরু। তাহলে সুভাষচন্দ্র বসু প্রথমে শুরু করেছিলেন কি, অসহযোগ আন্দোলন দিয়ে তার আন্দোলন, মানে তার জীবন কাহিনীটা, মানে স্বাধীনতা সংগ্রামের জীবন কাহিনী বলা যেতে পারে। এই সময় তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের প্রধান সম্পাদক হন, কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহিত হলে সুভাষচন্দ্র কারারুদ্ধ হন। মানে অসহযোগ আন্দোলন যেই শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইংরেজরা কী করলো, সুভাষচন্দ্র বসুকে একদম জেলে বন্দি করে রাখলো। তারপরের ঘটনা কি, তারপরে তিনি স্বরাজ্য দলে যোগদান করেন। দেখো, স্বরাজ্য দল কি কে প্রতিষ্ঠা করেছিলেন? চিত্তরঞ্জন দাস। এই যে আসছি পরে দেখো, তোমরা যদি টেক্সট বই পড়ো ওতেও লেখা রয়েছে দেখবে, কিন্তু উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু পয়েন্ট আউট করে ছোট ছোট করে এইভাবে লেখা রয়েছে সাজানো। 1923 সালে চিত্তরঞ্জন দাসের, এই যে দেখে নাও,
নেতৃত্বে স্বরাজ্য দল গঠিত হলে সুভাষচন্দ্র তাতে যোগ দিয়ে স্বরাজ্য দলের সচিব এবং দলীয় মুখপাত্র ফরওয়ার্ড পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান। তাহলে এখানেই দেখতে পেলে যে চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন। এই সময় তিনি কলকাতা কর্পোরেশনের প্রধান কার্যনির্বাহকের দায়িত্ব পান। এবার 3 নম্বর দেখো, পূর্ণ স্বরাজের সমর্থন। সাইমন কমিশন বিরোধী আন্দোলন চলাকালে, যখন সাইমন কমিশন বিরোধী আন্দোলন চলছিল তখন হচ্ছে 1928 সালে সুভাষচন্দ্র ও জওহরলাল পূর্ণ স্বরাজের দাবিতে সোচ্চার হন। এই সময়ে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের বামপন্থী সমাজতান্ত্রিক শিবিরে সক্রিয় ছিলেন। এছাড়াও স্বাধীনতা লাভের জন্য আন্দোলনের পদ্ধতি হিসেবে জাতীয় কংগ্রেসের বৈপ্লবিক কর্মসূচি তুলে ধরেন সুভাষচন্দ্র। তাহলে তিনি পরপর কি কি করে যাচ্ছেন একটা ছোট্ট ছোট্ট করে পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে, কিন্তু যত লিখবো ততই কিন্তু অনেকটাই কম পড়ে যাবে, যেহেতু একটা ইতিহাসের ব্যাপার। সেই জন্যে আর আমাদেরকে নাম্বারটাও ক্যারি করতে হবে, যে 12তে 12 বা 10এ 10 ফুল মার্কস পেতে হবে। সেই জন্য আমাকে কিন্তু ছোট ছোট করে মেন পয়েন্টগুলোকে জাস্ট তুলে ধরলেই হবে। এই জন্যই তোমাদের কাছে ছোট ছোট, কিন্তু যদি স্বরাজের যে পূর্ণ সমর্থন যদি আমি লিখতে শুরু করি এই খাতাটাই শেষ হয়ে যাবে। তো দেখো তারপরটাই, সভাপতি পদ লাভ। কিভাবে তিনি সভাপতি হলেন? যে বিপুল জনপ্রিয়তা, মানে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির সারা দেশে পুরো একদম ওনারা ফেমাস হয়ে গিয়েছিলেন। তো এই বিপুল জনপ্রিয়তার ভিত্তিতে সুভাষচন্দ্র 1938 সালে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। এমনি তোমাদের শর্ট কোশ্চেন তোমাদের হয়তো দেখেছো যে হরিপুরা কংগ্রেসের সভাপতি কত সালে হয়েছিলেন বা কে হয়েছিলেন, এমনি আসে, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। সভাপতি রূপে সুভাষচন্দ্র সমাজতান্ত্রিক মতাদর্শের প্রসার ও প্রাদেশিক সরকারগুলিকে সমাজতান্ত্রিক কর্মসূচি গ্রহণে উৎসাহিত করেছিলেন। ফলে দক্ষিণপন্থী গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্রের মতবিরোধ শুরু হয়। সুভাষচন্দ্র বসু কেমন ধরনের ছিলেন? চরমপন্থী ছিলেন, কিন্তু গান্ধীজি ছিলেন নরমপন্থী। তো এই দুজনের সংঘাত কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। 1939 সালে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে গান্ধীজির মনোনীত পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র। তবে গান্ধীজির পরোক্ষ অসহযোগিতায় হতাশ সুভাষচন্দ্র কী করলেন না, সভাপতি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিল। এটা গেল ওনার প্রেক্ষাপট। এবার দেখো, এইবার হচ্ছে এই যে সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার ওপর কোন কোন বিষয় ছাপ ফেলেছিল তোমার মনে হয়, সেটা একটা ছোট্ট মতো এখানে লিখে দিলে। কি লিখবে না, সুভাষচন্দ্র বসু রাজনৈতিক চিন্তার ওপর গভীর ছাপ ফেলেছিল স্বামী বিবেকানন্দ। তার সাংগঠনিক চিন্তাভাবনা স্বামী বিবেকানন্দের ওনার ছাপ ফেলেছিল। তো তার সাংগঠনিক চিন্তাভাবনা সুভাষচন্দ্রকে অনুপ্রাণিত করেছিল। এছাড়াও সোভিয়েত রাশিয়ায় যে অর্থনৈতিক সাম্যের আদর্শ সুভাষচন্দ্রকে প্রভাবিত করেছিল। এমনকি তিনি জার্মানদের জাতীয়তাবাদী আদর্শেও উদ্বুদ্ধ হয়েছিলেন। সর্বোপরি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রাজনৈতিক ভাবনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এটাই হচ্ছে উত্তর, হলো যে সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তার ওপর কোন কোন বিষয় ছাপ ফেলেছিল, তাহলে কোন কোন ছাপ ফেলেছিল না, স্বামী বিবেকানন্দ আর চিত্তরঞ্জন দাস। এর পরেরটা দেখে নাও। এর পরের আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের কাছে তুলে এনেছি, দেখো যে ভারত ছাড়ো আন্দোলন কি গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শ মেনে চলেছিল? এটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বোঝার মতনই প্রশ্ন। তোমরা যদি গল্পের আকারে পড়ো, আমি ডেফিনেটলি বলছি তোমরা দুবার পড়ো, তোমাদের একদম পুরো মনে চলে থাকবে, মনেই থাকবে, তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। নৌ বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? দেখো,
যে গান্ধীজি পরিচালিত ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলি অহিংস সত্যাগ্রহের আদর্শে পরিচালিত হলেও 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন পুরোপুরি তা মেনে পরিচালিত হয়নি। আন্দোলনের সূচনার আগেই গান্ধীজি গ্রেপ্তার হন, ফলে ভারত ছাড়ো আন্দোলনের নিয়ন্ত্রণের রাশ গান্ধীজির হাতে ছিল না। ঠিক আছে, এবার দেখে নাও তার এই যে অহিংস সত্যাগ্রহের আদর্শ মেনে চলেছিল, হ্যাঁ কি না, এবার সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। এই ভারত ছাড়ো আন্দোলনটা, এই যে ভারত ছাড়ো আন্দোলন ও গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। সেগুলো কি না, মহাত্মা গান্ধী আন্দোলনের মন্ত্ররূপে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়ে এই আন্দোলনের চরিত্র তার পূর্বের অন্যান্য আন্দোলনের তুলনায় পৃথক করে দেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি না, এই আন্দোলনের সময় জাতীয় নেতারা কারারুদ্ধ থাকায়, মানে জেলে বন্দি থাকায়, এই আন্দোলনের কারারুদ্ধ থাকায় এই আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণের দ্বারা পরিচালিত হয়েছিল। মানে এই আন্দোলনের সময় কি বড় বড় যারা নেতা ছিল ওনারা কি জেলে বন্দি ছিলেন, সেই জন্যে সেই এই আন্দোলনটাকে, ভারত ছাড়ো আন্দোলনটাকে পরিচালনা করার মতো বড় বড় নেতারা ছিলেন না। সেই জন্য কী হয়েছিল, সাধারণ মানুষরাই যে যার মতো সেই আন্দোলনটাকে পরিচালিত করেছিল, সেটাই তাই বলেছে। 3 নম্বর পয়েন্টটা কি, টেলিগ্রাফের তার কাটা, ঠিক আছে, টেলিগ্রাফের তার কাটা, রেলপথ ধ্বংস, পোস্ট অফিস এবং থানা আক্রমণ এবং সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ঠিক আছে, সরকারি কার্যালয়েতে পুরো আগুন ধরিয়ে দেওয়া। আর কি না, হ্যাঁ, অগ্নিসংযোগ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল, এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। তাই বলা চলে যে ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শ মেনে চলেনি। গান্ধীজি যেহেতু ছিলেন নরমপন্থী, এগুলো বিদ্রোহ ওনার দ্বারা হতো না, তো সেই জন্যে তিনি ওনার এই পথ চলে কিন্তু এই আন্দোলনগুলো হয়নি, এটাই তাই উত্তর। তারপরের উত্তরটা কি, তারপরের প্রশ্নটা কি বলেছিলাম না, নৌবিদ্রোহের স্বাধীনতা সংগ্রামের আদর্শ, স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কিভাবে তুমি ব্যাখ্যা করবে। বলছে যে 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক তলোয়ার নামক জাহাজে, জাহাজটার নাম হচ্ছে তলোয়ার নামক জাহাজে ভারতীয় নৌসেনারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করে তা ভারতের ইতিহাসে নৌবিদ্রোহ নামে খ্যাত। ঠিক আছে, 1946 সালের 18ই ফেব্রুয়ারিতে নৌবিদ্রোহ হয়েছিল, আর 1947 সালের 15ই আগস্টে আমাদের ভারত স্বাধীনতা অর্জন করে। নৌবিদ্রোহের গুরুত্ব এটা খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। বলছে যে বিদ্রোহী নৌসেনারা কি বিদ্রোহ চলাকালে তলোয়ার সহ সমস্ত জাহাজ থেকে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক, ঠিক আছে, ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক, এটা একটু মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেই জন্য ইনভার্টেড কমার মধ্যে ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে দিয়ে জাতীয় কংগ্রেস, ঠিক আছে, জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টির পতাকা উত্তোলন করে। জাহাজে যে ইউনিয়ন জ্যাকের পতাকা ইংল্যান্ডের ছিল সেটা নামিয়ে দিয়ে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টির পতাকা উত্তোলন করে। যদিও শেষ পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যস্থতায় বিদ্রোহী নৌসেনারা আত্মসমর্পণ করে, তবুও বিদ্রোহের গুরুত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অপরিসীম। এবার দেখে নাও 1 নম্বর পয়েন্টে কি না, এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে ভারতীয় সেনাবাহিনীর ওপর আর নির্ভর করা যাবে না। 2 নম্বর পয়েন্টটা কি, বিদ্রোহীদের আত্মসমর্পণের পরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতে ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে মন্ত্রী মিশন গঠন করতে উদ্যত হন। এরপর ইংরেজরা ভাবলো যে না, আমাদের আর এখানে টিকে থাকা যাবে না,
সেই জন্য তিনি কি করলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য, ক্ষমতা হস্তান্তর কাদের করবে না নিজেদের থেকে ভারতীয়দের করবে, তো সেই জন্য মন্ত্রিমিশন গঠন করতে উদ্যত হন। 3 নম্বর পয়েন্টটা কি একটুখানি তুলে নিচ্ছি, যে নৌবাহিনীর সমর্থনে ভারতের বিভিন্ন জায়গায় ছাত্র, যুব ও সাধারণ মানুষ পথে নেমে আন্দোলন করেছিল। সর্বোপরি আজাদ হিন্দ বাহিনীর মতোই নৌবাহিনীর সৈনিকরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন করেছিল। তাই নৌ বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ। চলো, এটা তো গেল কিছু তোমাদের সঙ্গে আলোচনা করলাম রচনাধর্মী প্রশ্ন। এইবার পরীক্ষাতে যেগুলো তোমাদের সঙ্গে হামেশাই এসে থাকে, যেসব ধরনের প্রশ্ন, সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, ছোটো ছোটো, যেগুলো ধরো মাঝে সাঝে 1 নম্বর বা 2 নম্বরে দিয়েই থাকে এই চ্যাপ্টারে, ঠিক আছে। যে একটু তুলে নিচ্ছি, দেখো, এবং তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা লিখে নিও, মানে সময় নষ্ট না করে লিখে নিও। তোমাদের আশা করি তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে এই প্রশ্ন উত্তরের পর্বগুলো। যারা হয়তো বুঝতে পারছেন না যে কতটা কিভাবে কি আমাদেরকে লিখতে হবে একটা প্রশ্নের উত্তর, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তো দেখো, যে আমি একটু তুলে নিচ্ছি আর একটু, যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলন কি? মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলন কি? যে মহাত্মা গান্ধী সর্বভারতীয় রাজনীতিতে অবতীর্ণ হওয়ার আগে, মানে যখন রাজনীতিতে ঢোকেন, মানে যখন কংগ্রেসে তখন ছিল না, তো তার আগে তিনি কিছু আঞ্চলিক আন্দোলনে যোগ দিয়েছিলেন। তো সেগুলো কি? 1 নম্বর হলো চম্পারণ সত্যাগ্রহ, 2 নম্বর হলো আহমেদাবাদ সত্যাগ্রহ এবং 3 নম্বর হলো খেড়া সত্যাগ্রহ। চৌরি চৌরার ঘটনা কি? যে 1922 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে উত্তেজিত জনতা পুলিশ থানায় আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশ মারা যায়। এটি চৌরাচৌরির ঘটনা নামে পরিচিত। 3 নম্বর প্রশ্নটা দেখো, এগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অনেক সময় তোমাদের পরীক্ষাতেও চলে আসে, মানে চাকরির পরীক্ষাতে বিশেষ করে আসে, যে কোন ঘটনার মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়? কোন ঘটনার মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়? যে ভারতের স্বাধীনতা সংগ্রামের গান্ধীজির নেতৃত্বে পরিচালিত আইন অমান্য আন্দোলন ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1930 খ্রিস্টাব্দের, দেখো, 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি বলে একটা জায়গা গুজরাটের, এই ডান্ডিতে লবণ আইন ভঙ্গের জন্য, মানে লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। ঠিক আছে, এবার দেখে নাও 4 নম্বর প্রশ্নটা, স্বরাজপন্থী কাদের বলা হয়? এটা একটু প্রশ্নবোধক, এটা জিজ্ঞাসার চিহ্ন। স্বরাজপন্থী কাদের বলা হয়? না, অহিংস অসহযোগ আন্দোলনের ব্যর্থতার ফলে যখন অহিংস অসহযোগ যখন আন্দোলন করেছিলেন গান্ধীজি, তো সেটা যখন ব্যর্থ হয়েছিল, মানে ফেল করেছিল, ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন সেটা যখন ফেল হয়েছিল, ফলে যে জাতীয় কংগ্রেসের নেতাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ, মানে প্রচুর রাগ হয়েছিল এবং হতাশার সৃষ্টি হয়েছিল যে না, আর এই দলে থেকে লাভ নেই। তখন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের এই বিক্ষুব্ধ অংশ সরকারি আইন পরিষদে অংশ নেওয়ার সমর্থনে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গঠন করেন। মানে তখন কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গঠন করেন। এদেরকে স্বরাজ্যপন্থী বলা হয়। তাহলে স্বরাজ্য দলপন্থী কাদের বলা হয়? এই আমাদের চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, মনে রাখবে। এবার দেখো না, খিদমতগার কাকে বলে? এটা প্রায় সময় কিন্তু আসে। ভারতের উত্তর পশ্চিম সীমান্তের গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফ্ফর খান বা সীমান্ত গান্ধীর নেতৃত্বে
আইন অমান্য আন্দোলন পরিচালনার জন্য যে সংগঠন গড়ে তোলা হয় তা খুদা ই খিদমতগার নামে খ্যাত ছিল। এর অর্থ ছিল ঈশ্বরের সেবক বাহিনী। এই দলের অপর নাম ছিল লাল কুর্তা বাহিনী। অনেক সময় প্রশ্নটা কিন্তু উল্টে দেয় যে লাল কুর্তা বাহিনী কাদের বলা হয়, তখন কিন্তু তোমাদেরকে এটাই বলতে হবে, এই উত্তরটাই কিন্তু বলতে হবে। এবার মাস্টারদা সূর্য সেন কে ছিলেন, এটা কিন্তু কি বলবো, মানে খুবই ইম্পর্ট্যান্ট। যে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকালে বাংলার অন্যতম বিপ্লবী ছিলেন মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, সূর্য সেন। তো জালালাবাদ পাহাড়ে 3 দিন ধরে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন। 1933 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি তার ফাঁসি হয়। তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো এবং তার মাধ্যমে সূর্য সেন কে ছিলেন এখানে কিন্তু বোঝা গেল। ঠিক আছে, তো চট্টগ্রাম তো এখন জানো বাংলাদেশে রয়েছে। এইবার আরও কিছু কিছু প্রশ্ন রয়েছে, যেটা দেখো যে 4-5টা বাক্যের উত্তর এটা। যে 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনে কি বলা হয়েছিল? এই যে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড তাহলে শাসন সংস্কার আইনে কি বলা হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন পাশ হয়। ঠিক আছে, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন কিন্তু পাশ হয়, এটাও কিন্তু মনে রাখবে। এবং এই আইনে কি বলা হয়েছিল দেখো, এই আইনে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে দেওয়ার প্রস্তাব রাখা হয়, কিন্তু ভারতীয় স্বশাসনের দাবিকে এই আইন মান্যতা দেয়নি। তাহলে ভারতীয় স্বশাসনের দাবিকে এই আইন মান্যতা দেয়নি, এই জন্য ভারতবাসী এই শাসন সংস্কার আইন মেনে নিতে পারেনি। এর পরেরটা দেখো, আমি একটু তুলে নিচ্ছি। দেখো যে গান্ধীজি তার স্বরাজ ভাবনায় কি বর্জন করতে বলেছিল, মানে গান্ধীজি তার স্বরাজ ভাবনায় কি বর্জন করতে বলেছিল, এই যে তার চিন্তাভাবনার মানে কি বর্জন করতে বলেছিল। দেখো যে হিন্দ স্বরাজ গ্রন্থে, মানে গান্ধীজির লেখা মানে বইয়ের নাম হচ্ছে হিন্দ স্বরাজ, ওই হিন্দ স্বরাজ গ্রন্থে 1919 খ্রিস্টাব্দে যেটা ছাপা হয়েছিল, তো এই গ্রন্থে গান্ধীজি তার স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলিকে স্পষ্ট বিশ্লেষণ করেন। তিনি বলেন, শুধু ঔপনিবেশিক শাসন নয়, ঔপনিবেশিক শাসন কারা করেছিল? ইংরেজরা। শুধু ঔপনিবেশিক শাসন নয়, আধুনিক পাশ্চাত্য আদর্শভিত্তিক সমগ্র শিল্প সমাজই ভারতের সাধারণ মানুষের কিন্তু শত্রু। তাই শুধু ঔপনিবেশিক শাসনকে সরালেই চলবে না, মানে ইংরেজদেরকে তাড়ালেই চলবে না, তার সাথে ঔপনিবেশিক শাসনের হাত ধরে যা কিছু ভারতীয় সমাজে গড়ে উঠেছে সেগুলিকেও বর্জন করতে হবে। আচ্ছা, ওই ইংরেজরা যেসব ব্যবসা বাণিজ্যের জন্য ইংল্যান্ড থেকে যা যা জিনিস এনেছিল ভারতে বিক্রি করার জন্যে, তো সেগুলোকেও কিন্তু তাড়াতে হবে। যে আমরা যে কোট প্যান্ট বা এই যে টাই বেঁধে আমরা অফিসে যাই, তো সেগুলোকেও কিন্তু বর্জন করার ভাবনা চিন্তা কিন্তু তিনি নিয়েছিলেন। এবার দেখো আরেকটা প্রশ্ন, রাওলাট আইন কি? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো, তোমাদেরকে অনুরোধ করছি। 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে এসএটি মানে এসএটি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি আইনসভায় 2টি বিল পেশ করে। এই আইনে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে যে কোনো ভারতীয়কে গ্রেপ্তার করে বিনা বিচারে কারাবন্দি করা যেত। তাহলে কি রাওলাট আইনে কি করা হতো, ধরো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, কোনো 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 কারণ নেই, ইংরেজরা সৈন্যরা এলো এবং তোমাকে জেলে বন্দি করে দিল নিজেদের হেফাজতে নিয়ে, তখন এই রাওলাট আইনে তাই বলা হয়েছিল। প্রার্থীকে
আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হতো না। এই যে আইন আদালতে দেখবে যে একটা কারো যখন বিচার করা হয়, তো দুখানা উকিল থাকে, একজন যে দোষীর সমর্থনে, একজন দোষীর বিপক্ষে। তো এই দোষীর সমর্থনে কোনো তখন উকিল দেওয়া যেত না। এই আইনকে কালো আইন বলা হতো। এই আইনকে কালো আইনও বলা হতো। ভারতবাসীর এই কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল ভারতবাসীরা। কেন এই আইন করা হবে? ভুল। এবার দেখে না খিলাফত আন্দোলনটা কি। যে তুরস্কের সুলতান ছিলেন মুসলিম জগতের ধর্মগুরু বা খলিফা, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তুরস্কের সুলতান ছিলেন মুসলিম জগতের ধর্মগুরু বা খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। 1918 খ্রিস্টাব্দে কী হলো? তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই অবস্থায় 1919 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানের প্রতি সমর্থন ও সহানুভূতি জানিয়ে ভারতে মূলত মুসলিমরা যে, দেখে নাও, ভারতের সাধারণত মুসলিমরা যে আন্দোলনের সূচনা করে তাকেই বলা হয় খিলাফত আন্দোলন। ঠিক আছে, তাকেই বলা হয় খিলাফত আন্দোলন। এবার দেখো, খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। যে মহাত্মা গান্ধী ভারতে মুসলিমদের দ্বারা সংগঠিত খিলাফত আন্দোলনকে জাতীয় স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেন। তাহলে মহাত্মা গান্ধী ভারতে মুসলিমদের দ্বারা সংগঠিত খিলাফত আন্দোলনকে কি করলো না, জাতীয় স্বার্থে, মানে যাতে পুরো মানুষের স্বার্থে, এই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এটাকে কি করলো, নিজের করার চেষ্টা করলো। এবং তিনি বলেন যে হিন্দু মুসলমান ঐক্যের এমন সুযোগ কিন্তু 100 বছরেও আর আসবে না। সুতরাং তিনি মনে করেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করতে পারলে একদিকে যেমন জাতীয় আন্দোলনের জোরদার হবে, মানে সবাই মিলে আন্দোলন করবে ইংরেজদের বিরুদ্ধে, অন্যদিকে ব্রিটিশ সরকারের বিভেদ নীতি ব্যর্থ হবে। এই যে ব্রিটিশ সরকার তখন কি করতো, যে হিন্দু মুসলিমকে আলাদা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র রচনা করেছিল তখন। এই গান্ধীজি কি করলো, যে দেখতে পাচ্ছে খিলাফত আন্দোলন এবং হিন্দুদের যে আন্দোলন যদি একসাথে করা যায় তাহলে ইংরেজরা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে। এই জন্য তিনি একসাথে করার চিন্তাভাবনা করেছিলেন। এই সব কারণে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে কিন্তু সমর্থন করেন। তিনি 1919 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত অধিবেশনে সভাপতিত্ব করেন। মুসলমানদের দাবি সমর্থন করে গান্ধীজি অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করেছিলেন। প্রকৃতপক্ষে খিলাফত আন্দোলনের মধ্যে দিয়ে মহাত্মা গান্ধী জাতীয় সংহতি প্রদর্শন এবং হিন্দু মুসলিম ঐক্যবোধ আন্দোলনের লক্ষ্য পূরণে অনেকটাই সফল হয়েছিলেন। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো, কত খ্রিস্টাব্দে কারা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন? এই দলের লক্ষ্য কী ছিল? আমরা তো এতক্ষণে জেনেই গেছি যে স্বরাজ্য দল কারা প্রতিষ্ঠা করেছিল। তাও দেখো যে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু প্রমুখ নেতা মহাত্মা গান্ধীর আদর্শ না মেনে 1922 খ্রিস্টাব্দে স্বরাজ দল গঠন করেছিলেন বা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন। এটা স্বরাজ, অসুবিধা নেই, স্বরাজ বা স্বরাজ্য। তো এই দলের লক্ষ্য ছিল কি, আইনসভার অধিবেশনে, মানে ওনারা তো ছিলেন উকিল, তো তাই বলছে আইনসভার অধিবেশনে বয়কট না করে, অন্ত্যেষ্ঠ, ঠিক আছে, বয়কট না করে আইনসভার প্রবেশ করে নিরন্তর সরকারি কাজে বাধা সৃষ্টি করা। তাহলে কি, সব সময় সরকারি কাজে বাধা সৃষ্টি করা ছিল ওনাদের কাজ। আর সরকারি কাজ বলতে কি, ইংরেজদের সরকারি কাজ। এবার দেখো, এছাড়াও তাদের লক্ষ্য কী ছিল? তাদের লক্ষ্য ছিল ঔপনিবেশিক সরকারের ভেতরে থেকেই, মানে ইংরেজদের অধীনে থেকেই নানা জনকল্যাণমূলক প্রস্তাব ও বিল উপস্থাপন করা, মানে যাতে আমাদের ভারতীয়দের সুবিধা হয়
সেই জন্য তারা কী করতেন, সবসময় জনকল্যাণমূলক প্রস্তাব এবং বিল উপস্থাপনা করতো। এবার দেখো উত্থাপন করা, হর্ষ থয় থয় আকার পদ অন্তে ন পণ, উত্থাপন করা। তো এখনও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো দেখতেই পাচ্ছ যে সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এর পরের ভিডিওটাই হয়তো আমার লাস্ট ভিডিও হবে এই চ্যাপ্টারের। তো তোমাদেরকে অনুরোধ করব, যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদেরকে অনুরোধ করব যে এখনও বলবো যে ইতিহাস, ভূগোল এবং বাংলা এগুলো কিন্তু তোমরা যদি গল্পের আকারে পড়ো, আমি বলছি তোমাদের কিন্তু পরীক্ষাতে আটকানোর মতো কেউ থাকবে না, যে কম মার্কস দেওয়ার মতো কেউ থাকবে না, তোমরা খুব ভালো মার্কসই পাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তৃতীয় ভিডিওতে। ততক্ষণের জন্য বলবো যে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়ো। আজকে শেষ করলাম আমি তোমাদের সঙ্গে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ এবং বিবর্তন। তো দেখা হচ্ছে তৃতীয় পর্বে, ততক্ষণের জন্য বলবো বাই, খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।